আজ 18ই জুলাই শনিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। বিমানবন্দরের মসজিদ বিতর্ক থেকে তৃণমূলের ভাঙন, একাধিক ইস্যুতে সরব নওশাদ সিদ্দিকী। বিমানবন্দর সংলগ্ন মসজিদ বিতর্কে সিদ্দিকুল্লাহর জমায়েত কর্মসূচি বাতিল হলো। বাঁকড়ায় জারি 163 ধারা। বন্ধ কারখানায় মধু চক্রের আসর, মিলল প্রচুর কন্ডোমের প্যাকেট, গর্ভনিরোধক ওষুধ, বিস্মিত মালিক। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমানবন্দর সংলগ্ন মসজিদ বিতর্ক, তসলিমা নাসরিনকে বাংলায় আনার পরিকল্পনা, কোয়েল মল্লিকের ইস্তফা, তৃণমূলের অন্দরে ভাঙন এবং দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগ সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মন্তব্য করেন ভাঙড়ের আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিমানবন্দর সংলগ্ন 1890 সালের ঐতিহাসিক মসজিদ নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দর প্রাঙ্গণে মসজিদ নয়, বরং মসজিদের জমিতে বিমানবন্দর হয়েছে। তিনি সুরক্ষা, রানওয়ে ও ধর্মীয় উপাসনার বিষয় মাথায় রেখে মুখ্যমন্ত্রীর কাছে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি ও ইসলামিক স্কলারদের নিয়ে গোল টেবিল বৈঠকের আবেদন জানান, যাতে আইনি সমাধান বের করা যায়। তসলিমা নাসরিনকে বাংলায় আনার পরিকল্পনা নিয়ে বিজেপিকে আক্রমণ করে নওশাদ বলেন, সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় এখন এই ইস্যু সামনে আনা হচ্ছে। তবে তিনি স্পষ্ট করেন, বাংলায় যে কেউ আসতে পারেন, কিন্তু কোনো ধর্মকে আঘাত করে উস্কানিমূলক বক্তব্য দিলে গণতান্ত্রিক পথে তার তীব্র প্রতিবাদ হবে। কোয়েল মল্লিকের ইস্তফা প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি ও সিনেমার জগৎ এক নয় এবং রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা ব্যক্তিদের বেছে নেওয়াই ভুল ছিল। বিমানবন্দর সংলগ্ন মসজিদ বিতর্কে সিদ্দিকুল্লাহর জমায়েত কর্মসূচি বাতিল হলো। বাঁকড়ায় জারি 163 ধারা। দমদম বিমানবন্দরের সীমানার মধ্যে থাকা মসজিদ স্থানান্তরের প্রতিবাদে 1 কোটি মানুষের জমায়েতের ডাক দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তবে শুক্রবার কর্মসূচির আগেই বিধাননগর পুলিশ কমিশনারেট বাঁকড়া এলাকায় 163 ধারা জারি করে 4 বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করে এবং এলাকায় কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়। পুলিশ নিরাপত্তার মধ্যেই সিদ্দিকুল্লাহ বাঁকড়া এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরে বিধাননগরের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যান। জমায়েতের অনুমতি প্রসঙ্গে পুলিশ জানায়, এই ধরনের কোনো অনুমতি নেওয়া হয়নি। এরপরে সিদ্দিকুল্লাহ জানান, আপাতত তাদের কর্মসূচি বাতিল করা হয়েছে এবং অন্য জায়গায় নামাজ আদায় করা হবে। বিমানবন্দর চত্বরের এই মসজিদে নামাজ পাঠ বন্ধ রাখার নির্দেশ জারি হওয়ার পর থেকে বিতর্কের সূত্রপাত হয়। এর প্রতিবাদে সিদ্দিকুল্লাহ মসজিদে জমায়েতের ডাক দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সরকার কাউকে ধর্ম পালনে বাধা দিচ্ছে না, তবে জাতীয় সুরক্ষা ও বিমানবন্দরের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। অন্যদিকে মসজিদের নামাজ বন্ধের নির্দেশের প্রতিবাদ জানিয়েছিলেন সিদ্দিকুল্লাহ। কর্মসূচি বাতিল হলেও বাঁকড়া এলাকায় নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। সেখানে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রায় 250 জন পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। বন্ধ কারখানায় মধু চক্রের আসর, মিলল প্রচুর কন্ডোমের প্যাকেট, গর্ভনিরোধক ওষুধ, বিস্মিত মালিক। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার টুবগ্রাম ও কলিগ্রামের মাঝামাঝি এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি ন্যাফথালিন কারখানায় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ পাওয়ার পর খুলতে চান বিজেপি নেতৃত্ব। কারখানার মালিক ও স্থানীয় বাসিন্দারা কারখানার গেট খুলে ভেতরে ঢুকতেই অভিযোগ, সেখানে কন্ডোমের প্যাকেট, গর্ভনিরোধক ওষুধ সহ একাধিক আপত্তিকর জিনিস পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, কারখানা বন্ধ থাকার সুযোগে সেখানে নানান অসামাজিক কাজ চলত এবং মধুচক্রের আসর বসত। তাদের দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা হোক। বিজেপির মণ্ডল সভাপতি খোকন বৈরাগ্য জানান, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে অভিযোগ পাওয়ার পরেই তারা বিষয়টি দেখতে যান এবং কারখানা চালু করতে তাদের পক্ষ থেকে কোনো বাধা ছিল না। অন্যদিকে কারখানার মালিক সুব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কারখানা খোলার জন্য তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরে আবেদন করেছিলেন। দীর্ঘদিন কারখানার চাবি গ্রামের এক ব্যক্তির কাছে থাকায় ভেতরে কিভাবে ওই সামগ্রী এলো সে বিষয়ে তার কিছু জানা নেই। ডিপি থেকে অভিষেকের ছবি সরিয়ে বিস্ফোরক রাজীব, দলের বর্তমান অবস্থার জন্য অভিষেককেই দায়ী। ফেসবুকে নিজের কভার ফটো পরিবর্তন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়ার পর সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়। কভার ফটো পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে রাজীব বলেন, নির্বাচনের কভার ফটোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো স্থান আছে বলে তিনি মনে করেন না। তার দাবি, দিদিকে সত্যিকারের যারা ভালোবাসেন তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চান না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে আবেদন জানান, আর অভিষেক করবেন না, আর অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না, আর অভিষেককে ডিফেন্ড করার চেষ্টা করবেন না।
রাজীবের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজ দলের এই অবস্থা হয়েছে। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, তেমনি দলটা শেষ করার জন্য যদি কাউকে দায়ী করতে হয়, তা একমাত্র দাবি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও দাবি করেন, শুভেন্দু অধিকারী শুধুমাত্র অভিষেককে নেতা হিসেবে প্রতিষ্ঠা করার কারণেই দল ছেড়েছিলেন। সাক্ষাৎকারে রাজীব জানান, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিজে ফোন করে বাংলায় কাজ করার কথা বলেছিলেন, কিন্তু তার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই তিনি সেই সুযোগ পাননি। একই সঙ্গে অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় যত পচা লোক সামনে এনে দলের ক্ষতি করছেন এবং এর ফলেই তৃণমূলের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। স্যাম স্টিলের উদ্বোধনে মমতাকে কটাক্ষ শুভেন্দুর, শিল্পায়নে একাধিক ঘোষণা। বাঁকুড়ার মেজিয়ায় স্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, আপনার হাতে অনেক সময় আছে, প্ল্যান্টে এসে দেখে যাবেন, সরকারি হেলিকপ্টার পাঠিয়ে দেব। তার দাবি, বিজেপির সরকার আশায় শিল্পপতিরা আবার বাংলায় বিনিয়োগ করছেন। স্যাম স্টিলের 15,000 কোটির বিনিয়োগে প্রায় 20,000 কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি জানান, ধুলাগড়ে 700 কোটির আমুল প্ল্যান্ট, দুর্গাপুরে 4,000 কোটির সম্ভাব্য বিনিয়োগ, নিউটাউনে আদানি গোষ্ঠীর 2,000 বেডের হাসপাতাল সহ একাধিক শিল্প প্রকল্প নিয়ে কাজ চলছে। শিল্পের নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেন, কারখানায় তালা লাগানো বা ভাঙচুর করলে গ্রেপ্তার, ক্ষতিপূরণ আদায় এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি শিল্পপতিদের আশ্বাস দিয়ে তিনি বলেন, রাজ্য সরকার জমি, পরিকাঠামো এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবে, যাতে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়। আমাদের ভেতরের লোক ওদের মধ্যে, বিধানসভায় মদনকে বললেন কুণাল, পাল্টা দিলেন মদন মিত্র। শুক্রবার বিধানসভায় এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়, যখন সদ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে যোগ দেওয়া কামারহাটির বিধায়ক মদন মিত্র আচমকায় কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে উপস্থিত হন। নিট কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোনাম ওয়াংচুকের সমর্থনে বিধানসভা চত্বরে তৃণমূল বিধায়কদের ধর্নায় যোগ দিতে দেখা যায় তাকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়ে গেরুয়া পাঞ্জাবি ও সানগ্লাস পরে মদনের ধর্নাস্থলে পৌঁছানোর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। তাকে দেখে কুণাল ঘোষ মন্তব্য করেন, মদন দা শারীরিকভাবে ওই দিকে গিয়েছে, কিন্তু মন অন্যদিকে পড়ে আছে। পাশাপাশি ইডির নোটিশ প্রসঙ্গ টেনে কুণাল বলেন, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। কুণালের মন্তব্যে মদন প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না দিলেও শোভনদেব বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, আমি চাই শোভনদা আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। জবাবে শোভনদেব হেসে বলেন, 10 বছর বিরোধী আসনে বসবো, এটা কি বললি? আবার আসিব ফিরে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র জানান, সৌজন্যবোধ থেকে তিনি কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে কিছুক্ষণ ছিলেন। একই সঙ্গে কুণাল ঘোষকে কটাক্ষ করে বলেন, আমার মনে হচ্ছে ওর মন হারানোর সময় খুব তাড়াতাড়ি আসছে। ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়। বহরমপুরের দুর্ঘটনায় শোক প্রকাশ শুভেন্দুর, গেটম্যানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা। বহরমপুরে স্কুল বাস দুর্ঘটনায় 5 জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, একেবারে ছোট ছোট ফুলের মতো বাচ্চা মারা গিয়েছে, এটা খুবই বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, চিকিৎসাধীন 2 জনের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিপূরণের বিষয়টিও সরকার বিবেচনা করছে। গেটম্যানকে এই ঘটনার জন্য দায়ী করে শুভেন্দু জানান, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি মদ্যপ ছিলেন কিনা তা মেডিকেল পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, এটা কোনো দুর্ঘটনা নয়, মানুষের ভুলের জন্য হয়েছে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। পাশাপাশি তিনি বলেন, এই মুহূর্তে দোষারোপের সময় নয়। 15,000 কোটি টাকা শিল্প বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান ও রাজ্যের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও জানান তিনি। স্বার্থপর, কোয়েলের সিনেমার পোস্টার দিয়ে কোয়েলকেই খোঁচা মহুয়া মৈত্রের। তৃণমূলের রাজ্যসভায় সংখ্যা কমে নয়। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিক সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। রথযাত্রার দিন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের হাতে তিনি ইস্তফা পত্র জমা দেন। বুধবার পর্যন্ত রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে তার নাম থাকলেও বৃহস্পতিবার তা আর দেখা যায় না। কোয়েলের ইস্তফার পর তাকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
নিজের অভিনীত স্বার্থপর ছবির পোস্টার ব্যবহার করেই তিনি কোয়েলকে খোঁচা দেন। কোয়েলের ইস্তফার ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা 13 থেকে কমে 9 নেমে এসেছে। এর আগে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বড়াইকো রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। উল্লেখ্য, 26-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলের সাংসদ বিধায়কদের মধ্যে বেসুরো সুর জোরালো হয়েছে। সংসদীয় দলে ভাঙনের জল্পনার মধ্যেই একের পর এক সাংসদদের ইস্তফা রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। অন্নপূর্ণা যোজনায় অযোগ্যদের বাদ দেওয়ার বার্তা, যোগ্যদের আশ্বাস মন্ত্রীর। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে চর্চার মধ্যেই বড় ঘোষণা করলেন নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রায়। ইতিমধ্যেই জুন ও জুলাই মাসের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছেছে। তবে আবেদন জমা দিয়েও বহু যোগ্য উপভোক্তার নাম রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি দেখানো নিয়ে বিভিন্ন এলাকায় বিক্ষোভের সৃষ্টি হয়েছে। কোচবিহার থেকে মন্ত্রী বলেন, সরকারের বয়স মাত্র 2 মাস। যারা যোগ্য তারা অবশ্যই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। একই সঙ্গে তিনি জানান, অনেকে অনলাইন ও অফলাইন 2 জায়গাতেই আবেদন করেছেন। আবার কেউ কেউ তথ্য গোপন করেছেন। সব আবেদন যাচাই করা হচ্ছে। মন্ত্রী স্পষ্ট করে বলেন, যারা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়বেন না তাদের নাম তালিকা থেকে বাদ যাবে। এর আগে পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছিলেন, টাকা বন্টনের আগে ও পরে তথ্য যাচাই করা হচ্ছে। নথিতে অসঙ্গতি থাকলে কিছু নাম বাদ পড়বে এবং শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। মিড ডে মিলে 56 ভোগ, রথের পরে বিশেষ উদ্যোগে পড়ুয়াদের মহাপ্রসাদ। রথযাত্রার পরের দিন নদিয়ার মায়াপুরের মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউটে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ উদ্যোগে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের জন্য পরিবেশন করা হয় প্রথাগত 56 ভোগ। সম্পূর্ণ নিরামিষ এই ভোজে ছিল পুষ্পান্ন, পরমান্ন, ফ্রায়েড রাইস, বিভিন্ন ভাজা, ফল, খাজা, মালপোয়া, পাটিসাপটা, মিষ্টি সহ জগন্নাথ দেবের প্রিয় নানা পদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যগোপাল মণ্ডল জানান, শিক্ষক শিক্ষিকাদের যৌথ আর্থিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে প্রায় 400 জনের জন্য এই বিশেষ আয়োজন করা হয়েছিল। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক, শিক্ষাকর্মী ও আমন্ত্রিত অতিথিরাও এতে অংশ নেন। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, রথযাত্রার পর জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিয়ম মাফিক পুজো ও নিবেদনের পর মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রশাসক জানবাস শেখ বলেন, এই ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের সঙ্গে আরো বেশি করে যুক্ত করা এবং বিদ্যালয়মুখী করে তোলা। এই 56 পদের রান্না সম্পন্ন করেন মিড ডে মিলের 9 জন রাঁধুনি। কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না, 75,000 কর্মসংস্থানের আশ্বাস শিল্পমন্ত্রীর। বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, আগামী দিনে এমন বাংলা গড়ে তোলা হবে যেখানে কাজের জন্য আর কাউকে ভিন্ন রাজ্যে যেতে হবে না। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং আগামী 5 বছরে উন্নয়নের ফল সাধারণ মানুষ অনুভব করবেন বলেও দাবি করেন তিনি। শিল্পমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই শিল্প উদ্যোগে মোট 15,000 কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে 10,000 কোটি টাকার বিনিয়োগ হবে এমএসএমই খাতে। এই প্রকল্পকে কেন্দ্র করে প্রায় 75,000 মানুষের কর্মসংস্থানের সম্ভাবনার কথাও জানান তিনি। তিনি আরও বলেন, শিল্পের প্রসারের ফলে ক্ষুদ্র মাঝারি শিল্প, পরিবহন, লজিস্টিক্স, নির্মাণ ও পরিষেবা ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতেও সরকার জোর দিচ্ছে বলে জানান তিনি। আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের 2 জেলায় লাল সতর্কতা। রাজ্য জুড়ে বর্ষার দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার রথযাত্রার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পর আগামী সপ্তাহ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও আগামী কয়েকদিন বৃষ্টি হবে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকবে। শনি ও রবিবার দার্জিলিং এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সাগরে নিম্নচাপের কারণে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল।